অল এক্সপ্লেন বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান শহরে বেঁচে থাকতে টাকার প্রয়োজন কতটুকু তা হয়তো আপনাদের আর বলে বোঝাতে হবে না। আর এই টাকার লোভ মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে এসে দাঁড় করাতে পারে তা হয়তো আপনি এই গল্পটি না দেখলে বুঝতেই পারবেন না। 2023 সালে মুক্তিপ্রাপ্ত লাস্ট স্টোরিজ 2 সম্পর্কে জানতে চলেছি আজকের এই এক্সপ্লেনটিতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। গল্পের শুরুতেই আমরা বিজয় নামে একটি লোককে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গাড়ি করে কোথায় যেন যাচ্ছিল। গাড়িতে যাওয়ার সময় সে তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। তাদের কথার মাঝখানেই হঠাৎ করেই ফোন চলে আসে তার শ্বশুরের। বিজয় ছিল তার শ্বশুরের কোম্পানির সিইও। তাদের কোম্পানির জরুরি একটি মিটিং এর কারণে তাকে এখনই সেখানে যেতে হবে। বিজয় তার শ্বশুরকে জানায় আজকের মিটিংটা সে অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু বিজয়ের শ্বশুর কোনো কথাই শুনতে রাজি না। তাই সে তার ওয়াইফকে কল করে এবং তার শ্বশুরকে ম্যানেজ করতে বলে, আমি আজকের মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো না। কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ বিজয়ের স্ত্রী একই কোম্পানির ডাইরেক্টর, তাই তাকে এই মিটিংয়ে যেতেই হবে। এখানে বিজয়ের স্ত্রী তাকে জানায় যেহেতু আমি সেখানে যাচ্ছি তোমাকেও আসতে হবে। সে আর কোনো উপায় না পেয়ে তার গার্লফ্রেন্ড নিশাকে বলে, সরি বেবি, আমি আজকে আসতে পারবো না। এই কথা শুনে নিশা রেগে যায়, কারণ সে এতক্ষণ ধরে তার বয়ফ্রেন্ড বিজয়ের জন্য অপেক্ষা করছিল। এইখানে নিশা বিজয়কে বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করে, যেন সে তার কাছে ছুটে চলে যায়। নিজের হট গার্লফ্রেন্ডকে এভাবে দেখে বিজয় তো পুরাই শকড হয়ে যায়। হঠাৎ করেই তার গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে এবং সে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং গাড়িটা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এখানে বিজয়ের কোনো ক্ষতি না হলেও গাড়ির অনেক ক্ষতি হয়ে যায়। তার গাড়িটা এখনই ঠিক করতে হবে, কারণ তার কিছুক্ষণের মধ্যেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। বিজয়ের গাড়িটা এমন জায়গায় নষ্ট হয়েছে যেখানে ফোনের নেটওয়ার্কও পাচ্ছিল না। তাই সে একটি সাইকেলে করে পাশের গ্রামে একটি মেকানিকের কাছে যায়, যাতে তার গাড়িটা তাড়াতাড়ি ঠিক করাতে পারে। মেকানিককে তার গাড়ির কাছে পাঠিয়ে দিয়ে সে আশেপাশের এলাকা ঘুরে দেখছিল। এরপরে সে ওইখানে থাকা একটি কফি শপ থেকে কফি খেতে থাকে। কফি খেতে খেতে সামনে যেতেই পাশের বিল্ডিং থেকে গানের আওয়াজ শুনতে পায়। সে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। ভিতরে যেতেই সে দেখতে পায় একটি সুন্দরী নারী সেখানে ড্যান্স করছে। এইখানে আমরা যে মেয়েটিকে দেখতে পাচ্ছি তার নাম শান্তি। শান্তি তার ক্লাস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর ঠিক তখনই সে বিজয়কে দেখতে পায়। তারা দুইজন একে অপরের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তারা দুইজন দুইজনকে অনেক আগে থেকেই চেনে। কিন্তু শান্তি তাকে দেখেও না দেখার ভান করে বাইরে চলে আসে। তার পিছু নিতে নিতে হঠাৎ করেই বিজয় শান্তিকে জিজ্ঞেস করে, শান্তি তুমি কেমন আছো? কোথায় ছিলে এতদিন? তোমাকে আমি কতই না খুঁজেছি। কিন্তু বিজয়ের কথা শুনে শান্তি এমন ভাব করে যেন সে তাকে কোনোদিন দেখেইনি। এরপর বিজয় শান্তিকে বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না, আমি তোমার স্বামী। শান্তি এসব কথার কোনো উত্তর না দিয়েই বলে, তুমি এখান থেকে চলে যাও, না হয় অনেক দেরি হয়ে যাবে। এ কথা বলে শান্তি যখন বাড়ির ভিতরে যেতে চায়, বিজয় তখন তার হাত ধরে টান দেয়। এতে করে বিজয়ের হাতে থাকা কফিটি শান্তির গায়ের ওপর পড়ে যায়। হঠাৎ করেই সেখানে একটি পুলিশ চলে আসে এবং শান্তিকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? এই ছেলেটা কি তোমাকে বিরক্ত করছে? শান্তি এখানে বিজয়কে বাঁচিয়ে নেয়। সে পুলিশকে জানায়, আমি তাকে আগে থেকেই চিনি, কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। এরপর বিজয় আর শান্তি ঘরের ভিতরে প্রবেশ করে। বিজয় এখানে শান্তিকে বলে, তুমি 10 বছর আগে আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? শান্তি এখানে বিজয়কে বলে, আমি বাইরে থেকে এসেছি, আমি অনেক ক্লান্ত, আমি এখন ফ্রেশ হব, তুমি এখানে দেরি না করে চলে যাও। কিন্তু এইখানে বিজয় তার কোনো কথাই শুনে না। বিজয় সেখান থেকে চলে না গিয়ে শান্তির ওয়াশরুমের ভিতরে উঁকি মারতে থাকে। ওয়াশরুমের ভিতর থেকে শান্তি অবশ্য এটি বুঝতে পারে, সে তাই দ্রুত ওয়াশরুম থেকে বাইরে চলে আসে। বিজয় এখানে শান্তিকে বলে, তুমি তো এখন ফ্রেশ হয়েছ, তাহলে বলো 10 বছর আগে কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? এখানে শান্তি বিজয়কে জানায়, পুরনো কথা টেনে লাভ নেই, তুমি তোমার জীবন নিয়ে সুখে থাকো, আমি যেখানে আছি ভালো আছি। ওই দিন আমি প্রেগনেন্সি টেস্ট করার জন্য হসপিটালে গিয়েছিলাম। হসপিটাল থেকে যখন আমি বাইরে আসি তখন আমি দেখি একটি গাড়িতে একটি মেয়ে প্রসব যন্ত্রণায় ছটফট করছে।
এটা দেখে আমি তাকে সাহায্য করার জন্য গাড়ির দিকে এগিয়ে যাই। তারপর আর আমার কিছুই মনে নেই। এরপর যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে এই শহরে দেখতে পাই। আর তখন থেকে আজ পর্যন্ত আমি এই শহরেই আছি। শান্তির এই কথা শুনে বিজয় তাকে বলে, তুমি যেহেতু প্রেগনেন্ট ছিলে তাহলে আমাদের বাচ্চা কোথায়? তখন শান্তি বলে, বাচ্চা তখনই নষ্ট হয়ে গিয়েছিল। এই কথা বলে শান্তি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। বিজয় শান্তিকে সান্ত্বনা দেওয়ার ছলে কিস করতে যায়। তখন শান্তি বিজয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমার কাছে এসো না, কারণ এইগুলো ঠিক না। বিজয় তখন বলে, আমি তো তোমার স্বামী, তাহলে তোমার কাছে গেলে সমস্যা কি? শান্তি তখন বলে, আমার বারবার মনে হয়েছিল আমি যদি তোমার কাছে ফিরে যাই তাহলে হয়তো আমাদেরকেও ক্ষতি করতে পারে। এরপর শান্তি বিজয়কে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি বিয়ে করেছো? আর যদি করে থাকো তাহলে কাকে করেছো? বিজয় তখন বলে, আমি অনিকাকে বিয়ে করেছি। শান্তি বলে, অনিকা আর তুমি তো একই সাথে অফিসে জয়েন করেছিলে। হ্যাঁ, আমি আর অনিকা একই সাথে অফিসে জয়েন করেছিলাম। আর আমি এখন ওই কোম্পানির সিইও এবং আমাদের একটা ছোট্ট ছেলে আছে। এরপর বিজয় শান্তিকে বলে, আমি তোমাকে ফিরে নিয়ে যাব। কিন্তু শান্তি বলে, না, এখন তোমার স্ত্রী সন্তান আছে, আমি তোমার কাছে যেতে পারবো না। আর আমি যদি ফিরে যাই তাহলে অনিকা আমাকে মেরে ফেলতে পারে। আর অনিকা যেই দিন থেকে জানতে পেরেছিল আমি প্রেগনেন্ট সেই দিন থেকেই সে আমাকে মারার চিন্তা ভাবনা করছিল। বিজয় তখন শান্তির কাছে জিজ্ঞেস করে, আমি তো জানতাম না যে তুমি প্রেগনেন্ট, তাহলে অনিকা কিভাবে জানলো? তখন শান্তি বলে, তোমার মনে আছে লাস্ট সেই দিন যেই দিন আমাদের বাড়িতে পার্টি হয়েছিল? আমার ওই দিন সন্দেহ হয়েছিল, তাই আমি প্রেগনেন্সি টেস্ট করার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম। প্রেগনেন্সি টেস্ট করে ভুল করে কিটটা বাথরুমে রেখে চলে আসি। আর আমি বের হওয়ার সময় দেখেছিলাম অনিকা বাথরুমের দিকে যাচ্ছিল। আমার মনে আছে, আমি যখন কিটটা বাথরুমে রেখে এসেছিলাম তখন কিটটা সোজা ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন আমি কিটটা নিতে যাই তখন কিটটা উল্টো করা ছিল। আর তখনই আমি বুঝতে পেরেছিলাম যে প্রেগনেন্সির বিষয়টা নিয়ে অনিকা একদমই খুশি না। আর ঠিক তার পরের দিনই আমাকে কিডন্যাপ করা হয়। আর আমার মনে হয় এই সব কিছুর পিছনে অনিকা ছিল। বিজয় তখন বলে, তুমি চলে যাওয়ার পর অনিকা সবসময় আমার সাথেই থাকতো, এমনকি সে নিজেই আমাকে বিয়ের প্রস্তাব দেয়। শান্তি তখন বলে, আচ্ছা সবকিছু ভুলে যাও, হয়তো এই সবকিছুর পিছনে আমিই দায়ী। এরপর তারা তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি বুঝিয়ে নিয়ে আবারও এক হয়ে যায়। প্রায় 10 বছর পর তারা একে অপরের সাথে ইন্টিমেট হচ্ছে। এরপর শান্তি বিজয়কে বলে, তুমি মনে হয় আমাকে আবারও প্রেগনেন্ট করে দিলে। তখন বিজয় বলে, সমস্যা নেই, আমি তো তোমাকে এখান থেকে আমার কাছে নিয়ে যাব। আর তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি রেড কিট দিয়ে টেস্ট করে নিও। তখন শান্তি বলে, তুমি রেড কিটের কথা কিভাবে জানলে? এর কথা তো কেউ জানতো না, কারণ আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে কানাডা থেকে রেড কিট আনিয়েছিলাম। তাহলে কি তুমি সবকিছুর জন্য দায়ী? এখানে শান্তি সবকিছু বুঝতে পেরে যায়। বিজয় নিজেই চেয়েছিল শান্তিকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে। এখানে শান্তি খুব রাগারাগি করতে থাকে এবং তার উপর ক্ষেপে যায়। বাইরের কেউ যাতে কোনো কিছু বুঝতে না পারে তাই বিজয় শান্তিকে এখানে বালি চাপা দিয়ে মেরে ফেলে। এরপর বিজয় চলে যাওয়ার জন্য যখন বাইরের দিকে যায় ঠিক তখনই বাইরে থেকে পুলিশ অফিসার দরজার নক করে। বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশ চলে যাচ্ছিল। ঠিক তখনই বিজয়ের পিঠ লেগে একটি সুপিচ নিচে পড়ে যায়। পুলিশ এখানে ভিতরে শব্দ পেয়ে নিচে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। এটা দেখে বিজয় কোনো উপায় না পেয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। এরপর ছুটতে ছুটতে সে তার গাড়ির কাছে চলে আসে। গাড়ির কাছে এসে সে দেখতে পায় গাড়ির ভিতর থেকে কারো লাশ নামানো হচ্ছে। বিজয় গাড়ির কাছে যেতেই দেখে এটা আর কেউ না, সে নিজেই। আসলে গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সে মারা গিয়েছিল। আর আমরা এতক্ষণ যা দেখেছিলাম সবকিছুই স্বপ্ন। আর এইখানে কল্পনায় আবারও শান্তি এসে তাকে বলে, তোমাকে আমি বলেছিলাম না তুমি তাড়াতাড়ি চলে যাও, না হয় বড় একটি দুর্ঘটনা ঘটে যাবে। মুভির গল্পটি এইখানেই শেষ হয়। আর গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।